IS 37 আমরা আজকে দুটো নিয়ে একটু কথা বলবো, জাস্ট গল্প। আজকে কিন্তু একটা সুবিধা আছে আমাদের, সুবিধা বলতে কি আমরা আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন নাই বললে চলবে এখানে আজকে। নরমালি দিস please sir, from your corner we are getting so many noise. ICMAB head office, please. We are requesting to ICMAB head office to mute your device, please. Okay. Dear participants, today we will go with two standards. One is IS 10, and this standard is working with events after the reporting period, and another one IS 37, and this relates to provision, contingent liabilities and asset. And here is the content, today's content. আমরা IS 10 এ আসলে যে কাজটা করব, যেটা এক্সাম্পল বিস্কিট আছে, বিস্কিট আর চা, কফি আর হলো কি আপনার আঙুল এগারো 11:30 তো ওইটাই তো দুপুরে খাইতে খাইতে 3-5 থেকে খাওয়া নিয়ে এখন কম খাই গেলে তো আঙুলে গোয়া স্যার আমাদের ওনারা মনে হয় শুনতে পাচ্ছেন না, আমার মনে হচ্ছে কি সমস্যা ওনাদের নিজস্ব প্রবলেম। ওকে, রাইট নাও নিজের ভাই তো থাকবো না, আচ্ছা নিজের ভাই কমবে, এখানে নিজের ভাই তো থাকবো না, নিজের ভাই যাবো ইয়া করতে, টেবিল চেঞ্জ করে বেরোবো, কি আর ট্রেনিং করবো, এত ক্লাস না। Recording in progress. Okay, now got it. Okay. IS 10 normally we will go with the definition, some example, and the disclosure, and then after that we will go with IS 37 consisting provision, also we will go with definition, some recognition, disclosure, and finally with some practical problems. This is our content. এবং আমরা বলছি এই চ্যাপ্টারটা, এই দুটো চ্যাপ্টারই মূলত বা দুটো স্ট্যান্ডার্ডই সম্পূর্ণ আমাদের থিওরি বেস আমরা বলতে পারি। এন্ড দ্য ইনিশিয়ালি নরমালি দ্য ব্রিফ হিস্ট্রি অফ IS 10 আপনারা শুধু একটু দেখুন। When you will get this slide from your corner, then through the slide you will read it. Now this is the brief history of IS 10. And now what is the objective of IS 10? Normally IS 10 gives guideline regarding the financial event after our reporting period. অর্থাৎ এটা মূলত হলো যে আমাদের রিপোর্টিং পিরিয়ড এর পরে কিছু আমাদের ইভেন্ট থাকবে, আমরা একটু পরে যাচ্ছি। IS 10 এর মূল অবজেক্টিভ হলো এটা এই অ্যাডজাস্টমেন্ট নিয়ে কথা বলে, কোনগুলোকে আমার আফটার রিপোর্টিং পিরিয়ডেও দেখা যাবে আমাদের কিছু ঘটনা ঘটবে যেটা আমরা আমাদের হিসাবে দেখাতে চাই বা দেখাতে হবে, এই নিয়ে কথা বলবে। পাশাপাশি যে এটার কিছু আপনার যে ডিসক্লোজার, নাম্বার 1 যে what types of or when an entity should adjust, and also some disclosure.
তো এটা একটু ক্লিয়ার হবে যখন আমরা এটার ডেফিনেশনে যাব বা কাকে বলো দেখবো একটু গল্প দিয়ে যদি দেখতে পারি তখন আপনার আসলে মনে পড়বে। ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে ইভেন্টস অকারিং আফটার রিপোর্টিং পিরিয়ড, যে রিপোর্ট করার পরেও যে ইভেন্টগুলো ঘটবে সেটা আমরা কিভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্টে, কারেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্টে অ্যাডজাস্টমেন্টে যাই সেই সংক্রান্ত। And now the definition. And initially a pictorial presentation. একটু যদি খেয়াল করুন, a start of the fiscal period, that is যদি আমরা ধরে নেই 1st July, যদি আমরা ধরে নেই আমাদের যে in our Bangladesh context 1st July is our initial period of any fiscal period, and end of the fiscal period that is 30th June, right sir? কোন বছরের আমরা ধরি জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত আমাদের হলো পুরো this is fiscal period, that is our reporting period. But after reporting period it will take another some days to issue financial statements. স্যার স্বীকার করবেন কিনা এটা? ম্যানেজমেন্ট যে কাজটা করে, আমাদের যে রিপোর্টিং পিরিয়ডের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট হয় এটা কিন্তু 31 ডিসেম্বরেই প্রকাশ করার সুযোগ হয় না বা সম্ভব হয় না। এটুকু আপনারা মানেন স্যারেরা? ওকে, তা ধরেন এটা it will take another 15 days to issue the statements. তো আসলে যেটা বলছি যে ফিসকাল পিরিয়ড এন্ড হওয়ার পরে আমাদের বাড়তি কিছুদিন সময় লাগে, সে it may be 3 months or 2 months or 1 month. Normally it depends on the nature or size of the business. এটা হতে পারে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস হতে পারে। ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নেয় যে 3 মাস পরে পাবলিশ করবে স্টেটমেন্ট। এটাকে আমরা বলি হলো ফিনান্সিয়াল ইস্যুয়েন্স অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দ্যাট ইজ ফিনান্সিয়াল স্টেটমেন্টস has been thrown to our user. এই এন্ড পিরিয়ডের পরের থেকে শুরু করে ইস্যু করা পর্যন্ত যে এই সময়টুকু যে ইভেন্টগুলো ঘটবে, দিস ইজ কল্ড সাবসিকুয়েন্ট ইভেন্ট। সময়টাকে বলি আমরা সাবসিকুয়েন্ট পিরিয়ড, আর এই সময় যে ইভেন্টগুলো ঘটে এগুলো আমরা বলি ইভেন্ট অকারিং আফটার রিপোর্টিং পিরিয়ড। আমি মনে হয় বুঝাতে পেরেছি স্যার? সেম 1st জুলাই হলো আমাদের ফিসকাল পিরিয়ডের শুরু, 30 জুন হলো আমাদের ফিসকাল পিরিয়ড শেষ। আমরা ধরুন ডিসেম্বরের 1 তারিখ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইস্যু করছি, তাহলে জুলাই টু ডিসেম্বর, নভেম্বর 13 এই সময়টাকে বলছি আমরা সাবসিকুয়েন্ট ইভেন্ট পিরিয়ড। আর সাবসিকুয়েন্ট ইভেন্ট পিরিয়ডে যে ঘটনাগুলো ঘটবে those are called events occurring after reporting period. And this is the definition. I hope it is clear to you. Yes, sir. Okay. And now types of event. Normally there are 2 types of this type of events. We may classify it under 2 categories. One is adjusting events, another one নন অ্যাডজাস্টিং ইভেন্ট। অর্থাৎ এখানে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করব, যে কিছু ঘটনা ঘটবে কিন্তু যেটাকে অ্যাডজাস্ট করার প্রয়োজন হবে না, কিছু ঘটনা ঘটবে যেটাকে অ্যাডজাস্ট করতে হবে। যেটাকে অ্যাডজাস্ট করতে হবে আমরা বলছি এখানে অ্যাডজাস্টিং ইভেন্ট। অ্যানাদার ওয়ান নন অ্যাডজাস্টিং ইভেন্ট। কিছু ঘটনাগুলো ঘটলেও শুনলেও আমরা এটাকে আর রিপোর্টে উল্লেখ করি না বা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কোনো রকম প্রভাব পড়বে না, বাট যে ঘটনাগুলো বলা হচ্ছে অ্যাডজাস্টিং। And now, what are they? Events occurring after the reporting period, classification. We are now showing the classification. There initially we can classify it under 2 broad categories. One is adjusting event, another one non-adjusting event. Adjusting event, the characteristics of adjusting events
অ্যাডজাস্টিং ইভেন্টস, ঘটনা হয়তো পরে ঘটবে, কিন্তু এখানে বলা হচ্ছে ইট gives evidence of existence at the reporting date. অর্থাৎ এই ঘটনাগুলো হয়তো পরে ঘটবে, কিন্তু রিপোর্টিং ডেটে এইটার কোনো না কোনো এক্সিস্টেন্সকে প্রমাণ করা যায় বা প্রমাণ করার বিষয় আছে বা এক্সিস্টেন্সকে খুঁজে পাওয়া যায়। আমরা একটুবার উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আবার বলি কথাটা, যে ঘটনাগুলো ঘটবে পরে কিন্তু রিপোর্টিং ডেটে এটার এক্সিস্টেন্সকে খুঁজে পাওয়া গেছে, যে এর অস্তিত্ব আছে। অ্যানাদার ওয়ান, এইটা রিপোর্টিং ডেটের পরে পুরাপুরি ঘটবে, তার মানে হলো ঘটনা ঘটছে পরে কিন্তু এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে আগে, আর এখানে অস্তিত্ব পরে, ঘটনাও ঘটবে পরে। একটু এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে আশা করি। এবং মজা হলো এই কথাগুলো আমার অ্যাডজাস্টিং ইভেন্ট গুলোকে মাথায় আনতে হয়। নর্মালি উই শুড কনসিডার দিস ইভেন্টস বাট উই ডোন্ট কনসিডার দিস ইভেন্টস। নাও দ্য এক্সাম্পল, কথাটা আবারও বলি, মানে কিছু ঘটনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। ধরুন আমি একটা উদাহরণ দিলাম, সে ইনভেন্টরি পরবর্তীতে হয়তো মার্কেট ভ্যালু রিডিউস হতে পারে বা ইনভেন্টরি নষ্ট হতে পারে, কিন্তু ওই ইনভেন্টরি কিন্তু এক্সিস্টেন্স আমার ক্লোজিং ডেটে আছে। এরকম কিছু এক্সাম্পল আমরা পরে দিচ্ছি স্যার, এখনই ক্লিয়ার হবে আশা করি। ওকে, সাম এক্সাম্পল নাও। অ্যাডজাস্টিং ইভেন্টস, দেখুন আমি একটু পড়ে দেখি। সেল প্রাইস অফ ইনভেন্টরি আফটার ইয়ার এন্ড, অর্থাৎ আমার ক্লোজিং ইনভেন্টরি জানা আছে, কিন্তু আমরা এখন থেকে প্রেডিক্ট করেছি যে তার সেল প্রাইসটা আগামী 3 মাসে কত হবে বা কত হচ্ছে। লিকুইডেশন অফ ডেটর আফটার ইয়ার এন্ড, ডেটরের অস্তিত্ব মনে হয় আমাদের ইতিপূর্বে থাকে নাকি স্যার? হ্যাঁ, ওকে। সেটেলমেন্ট অফ লিগ্যাল কেস, লিগ্যাল কেস শুরু হয় আরো আগে, আমরা এই সেটেলমেন্টটা করি পরবর্তী সময়ে। ডিসকভারি অফ ফ্রড এন্ড এরর, ফ্রড অফ এরর অলরেডি বিন অকার্ড, এটা ঘটে যায়, পরে আমরা ডিসকভারি করি নাকি স্যার? ডিসকভারি অফ ফ্রড এন্ড এরর আফটার ইয়ার এন্ড দ্যাট অকার্ড বিফোর ইয়ার এন্ড। এবং যারা এখানে সিএ পড়েন অথবা যারা আমরা অডিট নিয়ে কাজ করব, এই আফটার ইভেন্টের জন্য আলাদা একটা অডিট ইয়ে থাকে, অডিট সিস্টেম থাকে। দেখবেন যদি আপনি অডিট বই খোলেন, পুরো আফটার ইভেন্ট অর্থাৎ ইভেন্ট আফটার অকারিং দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অডিটর শুড টেক স্পেশাল অ্যাটেনশন ফর দিস এলিমেন্ট। তার মানে আপনি দেখেন প্রত্যেকটা আইটেমের শুরুটা বা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে আমাদের বর্তমান পিরিয়ডে। বাট নাও উই আর গিভিং সাম এক্সাম্পল। আসুন, এই মেজর অ্যাকুইজিশন অর ডিসপোজাল, আমি হয়তো 3 মাস পরে এটাকে ডিসপোজ করতে চাই, অথবা এটা রিস্ট্রাকচারিং করতে চাই, প্ল্যান্ড রিস্ট্রাকচারিং। ফরেন এক্সচেঞ্জ রেট আগামী 3 মাস পরে কিছু আমি হয়তো গেস করি, এটা মেজর মুভমেন্ট আসবে। ডিভিডেন্ড অ্যাপ্রুভড বাই দ্য কোম্পানি আফটার ইয়ার এন্ড। এবং দেখুন এই আইটেম কিন্তু মাঝে মাঝে অঙ্কে আমরা পাই। ডিভিডেন্ড অ্যাপ্রুভ মাঝে একটা অঙ্কে পেয়েছিলাম যে আমরা 30 তারিখে মাস শেষ করছি বা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ করছি, 1 মেতে গিয়ে বা 1 জুনে গিয়ে তার পরের দিন বা 5 দিন পরে আমরা ডিভিডেন্ডকে ঘোষণা দিচ্ছি। তো এই এন্ট্রি গুলো আসলে আমাদের কারেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্টে যখন আমরা রিপোর্টিং করি, এই কথাগুলো আমাদের আর অ্যাডজাস্টমেন্টে যেতে হয় না, বাট এই আইটেম গুলোকে অ্যাডজাস্টমেন্টে যেতে হয়। এবং আপনি দেখুন প্রত্যেকটাকে আপনি যদি বেস খুঁজেন, আমরা একটু দেখি বা পরে গিয়ে যদি বই পড়ি, এই আইটেম গুলোর অস্তিত্ব আমাদের আগের থেকে শুরু হয়েছে, আর এইটার অস্তিত্ব আসলেই এখন নেই, পরবর্তীতে হবে। And these are the common example of adjusting event, and these are the common examples of non-adjusting event. And now we will go with our disclosure. আমরা কি কি প্রকাশ করব, আসলে এখানে কি কি করা হয়। Normally, in case of IS 10, we disclose the nature of, mainly the nature of event, অর্থাৎ ইভেন্টের প্রকৃতি কেমন। Next one, estimation, some condition, and the date of authorized or for issue and gave that authorization. আমরা যে কাজগুলো দেখাই, যদি একটু আপনি থিওরিটিক্যাল বেজে দেখি, আমরা
the nature of the event, আপনার কি ইফেক্ট পড়তে পারে ফিনান্সিয়াল স্টেটমেন্টে, যে এস্টিমেশন আমি করতে চাচ্ছি, ডেটর্স যদি আমরা আদায় করতে না পারি কি ইফেক্ট পড়তে পারে। আমরা কিছু এরপরে কিছু ইয়ে দেখবো, কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো, এটার পরে কথা দেখবো ইনশাল্লাহ। Number D. And normally these fours are the main disclosure of this arena. আপনাদের অংশে গেলে আপনারা একটু পড়ে নেবেন, একটু টেক্সটে যাবেন, আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে আর একটু। And now this is the end of our theoretical discussion about IAS 10, and after completing our IAS 37, then we will go with some practical problem. Okay. And now IAS 37. IAS 37 works with provisions, contingent liabilities and asset. আমরা মনে এই শব্দগুলো শুনেছি স্যার, আগে কোথাও শুনেছি এগুলো স্যার? Okay, anyone can define this? Provision, contingent liability, contingent asset. The provision হলো future arrangement for Okay. future arrangement. Future arrangement. Only future arrangement, অন্য কিছু আছে কিনা সাথে স্যার, অন্য কোনো কন্ডিশন আছে কিনা? For unlimited period maybe, নাকি? এটা কি চলতে থাকে স্যার? কিছু বছর চলতে থাকে মনে হয়, আমরা দেখবো একটু পরে স্যার। কন্টিনজেন্ট লায়াবিলিটি স্যার কোন ঘটনা সাথে সম্পর্কিত স্যার, ঘটনা ঘটলে এটা হবে স্যার। এই প্রভিশন নাকি কন্টিনজেন্ট লায়াবিলিটি? কন্টিনজেন্ট স্যার, কন্টিনজেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। তো নাও মানে কন্টিনজেন্ট হলো স্যার কন্ডিশনাল, মানে ঘটনা ঘটলে আচ্ছা হয়তো দায়টা সৃষ্টি হতে পারে, অথবা একটা অ্যাসেট, যদি আমরা অ্যাসেট ভাবি তাহলে অ্যাসেট সৃষ্টি হতে পারে। ওকে, সৃষ্টি হতে পারে। যেমন আমি একটা মামলা তো রুজু করলাম, একটা শুট, আমরা কোর্টে একটা ফাইল ইস্যু করলাম, দেখলাম আমার পক্ষে যাচ্ছে না, তাই তো স্যার? এরকম হতে পারে। হ্যাঁ, ওই মামলা তো স্যার 50 চান্স থাকে। জি জি। আবার স্যার এমন হতে পারে আমি প্রোডাক্ট সেল করেছি, সেই ওয়ারেন্টি ইস্যু কারণে যে কোনো সময় আমাদের ক্লেম। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এবং ওখানে লেভেল অফ প্রবাবিলিটি কাজ করে এখানে। আমরা আজকে আসলে হ্যাঁ, আমরা এতদিন যেগুলো জেনেছি যে বুঝি মামলা করলেই আমরা লায়াবিলিটি হয়ে যাবে, মামলাতে জিততে পারবো কি পারবো না, লেভেল অফ প্রবাবিলিটি নরমালি এটা কিন্তু বিবেচ্য বিষয় হয়। আমরা একটু পরে যাবো স্যার, এবং আপনারা যদি টেক্সটে ঢোকেন দেখবেন এই ক্ষেত্রে একটা ইয়া করা আছে, একটা স্ট্রাকচার করা আছে লেভেল অফ প্রবাবিলিটি, যেটা আমরা যাচ্ছি একটু পরে স্যার। এন্ড নাও ইনিশিয়ালি উইল গো উইথ দ্য ব্রিফ হিস্ট্রি, যেটা বরাবর মতো আমরা দিয়ে থাকি। একটা হিস্ট্রি আছে আমাদের। This is the general history of IAS 37, Genesis, and finally amended by কি একটা শব্দ, এটা বলুন তো স্যার, এটা কি জিনিস না? ওয়ানার্স কন্ট্রাক্ট। Owner's contract. Can you define this? আচ্ছা, আমরা যাবো, এটা একটু বুঝাবো, কারণ অনেক সময় পড়তে গিয়ে আমাদের সমস্যা হয় কিছু আইটেম, যেখানে মনে হয় নতুন আর কোনো আইটেম নেই, শুধুমাত্র এইটা যেটা আমি ইয়ে করেছি। দেখুন, আপনাকে দেখানোর চেষ্টা করছি। অনারাস কন্ট্রাক্ট একটু পরে বুঝাবো স্যার, আগে দেখে যাই, এটা আমি বুঝাবো। এবং আরো দুটো নতুন শব্দ পাবো এখানে আমরা, যেটা আমরা এর আগে আমরা তেমন শুনিনি কখনো। And this is the general or brief history of this IAS 37. Objective. Normally the general objective IAS 37 কি করে এটা বলেন তো স্যার? Gives outline or give assurance to appropriate recognition criteria and the measurement of কি কি। দেখুন, তিনটে আইটেম আমরা যখন মুখস্থ করে শুধু চিন্তা করি, আমরা রিকগনিশন দিব, মেজারমেন্ট দিব, কার কার বলুন তো? প্রভিশন, কন্টিনজেন্ট লায়াবিলিটি এন্ড কন্টিনজেন্ট অ্যাসেট। ওকে, থ্যাংক ইউ। এন্ড এনি কাইন্ড অফ ডিসক্লোজার।
তার মেজারমেন্ট করে, রিকগনিশন দেয় এবং সঙ্গে সঙ্গে তার কিছু ডিসক্লোজার থাকলে এটা আমাদের উল্লেখ করে। এবং কেন এটা আমাদের টু গেট বেটার আন্ডারস্ট্যান্ডিং, যাতে আমরা সহজে সবকিছু বুঝতে পারি। এবং নাও দিস ইজ আওয়ার থিওরিটিক্যাল প্রেজেন্টেশন অফ অবজেক্টিভ অফ IAS 37। আমি প্রথমে যেটা বলেছি আমার মতো করে, আর আপনি এখন এরকম সুন্দর পড়ে আপনার মতো করে প্রেজেন্ট করবেন হলে। একটু পড়ে নিন স্যারেরা। এবং আজকে আশা করি ভালো লাগাটা কম থাকবে, কারণ পুরো থিওরি তো স্যার, আর এ তো গল্পের থিওরি না, এটা হলো কেমন কিছু কিছু রসকসীন থিওরি মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, 3টা টপিকে স্যার একটু critical এবং কাউন্টিং ল 3টা টপিক আমরা যাবো একটু পরে স্যার। এটা একটু ক্লারিফাই করব, প্রভিশন, কন্টিনজেন্ট লায়াবিলিটি, কন্টিনজেন্ট অ্যাসেট, এগুলো যাবো স্যার একটু পরে। হ্যাঁ স্যার, একটু সময় দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। And normally scope stands within this definition. আমরা যখন স্কোপ বলি আসলে অবজেক্টিভের মধ্যেই আমাদের স্কোপটা লুকানো থাকে। এখানে স্কোপ আমরা কোথায় এসে কোন এরিয়াতে কাজ করে, এবং আমরা ইতিহাস দেখলাম একটু আগে। এবার অবজেক্টিভ, নাও দ্য স্কোপ অফ IAS 37। ঠিক আছে, এটা কোন কোন এরিয়াতে কাজ করে আমরা একটু জাস্ট একটু দেখে নিই। সবগুলোতে কাজ করবে, কারা বাদে বলুন তো? তার মানে আমরা 3টা ঘটনা বলেছি, প্রভিশন, কন্টিনজেন্ট লায়াবিলিটি, কন্টিনজেন্ট অ্যাসেট। কিন্তু এক্সক্লুডস মানে কি, এটা ব্যতীত নাকি স্যার? কি কি বাদ রাখে বলুন তো? নাম্বার 1, 2, কিছু কিছু আইটেম আমরা লিখেছি, এগুলোতে এরা কাজ করে না। এবং এই যে 1 থেকে 6 কি বলা আছে, আপনি যদি একটু পরে যদি সময় হয়, ইফ ইউ গেট অপরচুনিটি, দেন গো টু ইয়োর গুগল সার্চিং অর ইন্টারনেট, দেন ইউ উইল গেট দিস এরিয়া ফ্রম 1 to 6। এই এরিয়াতে কারা আছে আমি একটু সংক্ষেপ করে শুধু এরিয়াটা লিখে দিয়েছি। এন্ড IAS 39 যেখানে কাজ করে সেখানে এটা কাজ করে না। নন অনারিয়াস এক্সিকিউটরি কন্ট্রাক্ট, অনারিয়াস এখনই যাচ্ছি, আমরা যাব। ইস্যুয়েন্স কন্ট্রাক্ট, এগুলোতে এরা কাজ করবে না কেন? প্রত্যেক ক্ষেত্রে এভরি ওয়ান হ্যাজ সেপারেট স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা ক্ষেত্রে সেপারেট স্ট্যান্ডার্ড থাকার কারণে আমরা আসলে IAS এগুলো বাদে বাকি সব জায়গায় কাজ করবে। And now the definition, finally we will go with this definition. Number 1, provision. বলুন এবার কে বলছিলেন provision? Liability, normally this liability for unlimited or infinite period. প্রভিশন মূলত ব্যবহার করা হয়, আমার কোনো টাইমিং থাকবে না, এটা ইনফাইনাইট পিরিয়ডের জন্য আমরা ব্যবহার করি। দেখুন ডেফিনেশনটা খুব ভেরি সিম্পল। And the liability normally is our present obligation. আমরা লায়াবিলিটি বলতে বুঝি আমাদের এখনকার যে অব্লিগেশন থাকে, which arises from past event। লায়াবিলিটি গুলো তৈরি হয় সব সময় হলো প্রেজেন্ট অব্লিগেশন তৈরি হয় যা অতীত ঘটনার ভিত্তিতে। যেমন আপনি ধরুন, আপনি ম্যানেজার রেখেছেন 5 মাসের জন্য, আপনি বেতন দিলেন 4 মাস, তাহলে 5 মাস পরে কি বেতন যখন দিবেন ফাইনালি 1 মাস বাকি ধরবেন না আপনি? এবং ইউ হ্যাভ টু সেটেল, ফাইনালি ইউ হ্যাভ টু সেটেল দিস ফিগার। এবং লায়াবিলিটির ক্ষেত্রে বৈশিষ্ট্য লেখে আপনাকে সেটেল করতে হবে একটা যে কোনো আউটফ্লো বা যে মাধ্যমে করি, যেটাকে আমরা পেমেন্ট বলি, যেটা আমরা অঙ্কে কিন্তু শো করি কিন্তু। এন্ড দ্য ফাইনালি দ্য ডেফিনেশন অফ লায়াবিলিটি। And now contingent liability, it's a possible obligation but depends on some other event, নাকি some another event or events। এইটা আপনার এটা অব্লিগেশন হবে যেটা ডিপেন্ড করবে কিসের পরে? সাম ফিউচার ইভেন্ট, আপনার ভবিষ্যৎ কিছু ইভেন্টের পরে ডিপেন্ড করবে, রাইট? এটাই মানে বলার চেষ্টা করেছিলেন। আমরা বলি যে আমরা একটা মামলা আমরা ছোটবেলাতে যা শিখে আসছি, ইন্টারমিডিয়েট যখন পড়েছি স্যাররা বলতেন যে তো আমার একটা, যেমন একটু আগে বললেন ওয়ারেন্টি নিয়ে হয়তো কোনো ঘটনা ঘটলো, আমাকে ওয়ারেন্টি শোধ করা লাগতেও পারে, তাই তো স্যার? একটু আগে বললেন আপনি, মনে হয় কি একজন
যদি একটু হেল্প করতেন আমাকে এই কথাটাই। আমি একটা কোর্টে মামলা চলছে, আমার হয়তো কোনো পেনাল্টি বা কোনো কম্পেনসেশন, যদি এটা আমার বিপক্ষে চলে যায়, দেন আই হ্যাভ টু পে দিস অব্লিগেশন। So normally contingent liability, it depends on a future event, and it's a possible obligation. This liability is present obligation. Present liability is a present obligation, but contingent liability is possible or obligation. এটা সম্ভাব্য হতেও পারে, নাও হতে পারে, আমরা এইভাবে চিন্তা করি। আমি ঠিক বলেছি স্যার? বলুন তো। অবশ্যই স্যার, কারণ কি স্যার মামলার তো জয় পরাজয় হতেই পারে, সেটা আমার এগেইনস্ট হতে পারে, ইয়েস, এটা ফেভারও থাকতে পারে, আবার আমার ইন ফেভার অ্যাডভার্সে বা আনফেভারও যেতে পারে, আইদার ফেভার অর আনফেভার অর অ্যাডভার্স কেস। সো দিস ইজ দ্য definition of this contingent liability for you. Okay. And now contingent assets. কেউ জন বলতে পারবেন স্যার? The reverse, okay, reverse of liability, নাকি contingent asset আমরা possible asset, yes, it ensures a possible asset, but it arises from past event, but existence will be confirmed only by the ফিউচার ইভেন্ট। মানে আপনার ঘটনাটা ঘটে বসে আছে, কিন্তু ফিউচার কিছু ঘটনার পরে ভিত্তি করে এইটা আমার অ্যাসেট হতেও পারে, না হতে পারে, এরকম কিছু না স্যার? ঠিক আপনি যেভাবে এটা বুঝলেন অ্যাকাউন্টস, সরি আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি বুঝলাম, ঠিক একইভাবে অ্যাসেটটাও ওরকম হতে পারে। একটা উদাহরণ দিতে পারবেন স্যার? উদাহরণ স্যার, মনে করেন আমি যদি ওই যে মামলার কথাটা যেটা বললেন, জি জি, মামলাটা যদি আমি জয়ী হয়ে যাই, জয় লাভ করতে পারি, তখন কিন্তু ওই টাকা যদি আমার ইনফ্লো হওয়ার সম্ভাবনা থাকে আমার ইন্ডাস্ট্রিতে, ওকে, দেন ইট উইল বি তখন কিন্তু এটা অ্যাসেট। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, যেমন ধরা যাচ্ছে স্যার চেক ডিজাইনার মামলা যেটা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে শিওর। তার মানে আমার ফেভারে যখন চলে আসবে তখন এটা আমার অ্যাসেট তৈরি হবে, এই তো স্যার? ওকে, হ্যাঁ, চেকে উল্লেখিত টাকার হ্যাঁ হ্যাঁ কোন টাকা আমরা পেতে পারি স্যার? জি জি জি, শিওর, দেন ইট উইল বি অ্যাসেট। ওকে, এবং আমরা ডেফিনেটলি ওইভাবে দিয়েছি মনে হয়, দেখুন। Okay. Restructuring. Have you heard this term restructuring? আমরা বাংলায় মনে বলি পুনর্গঠন, নাকি স্যার? স্যার শুনেছেন নাকি রিস্ট্রাকচারিং শব্দটা স্যার কখনো? জি স্যার, শুনেছি, পুনর্গঠন অথবা পুনর্বিন্যাস। হ্যাঁ, কি হতে পারে, আপনি কোন কোন ক্ষেত্রে হতে পারে বলুন তো? যেমন আমরা ক্যাপিটাল স্ট্রাকচারকে অনেক সময় রিস্ট্রাকচারিং করি, নাকি? জি স্যার, এখানে ইকুইটি জি, ইকুইটি ডিবেঞ্চারের একটা কম্বিনেশনকে আমরা চেঞ্জ করতে পারি, রাইট? জি স্যার। আর কি হতে পারে? ইকুইপমেন্টের ক্ষেত্রেও হ্যাঁ হতে পারে, হ্যাঁ, প্রসেসিং এ চেঞ্জ করা যেতে পারে। ওকে, আমরা লাইন অফ বিজনেস গুলোকে আমরা এটা ব্যাংকিং এ ভালো করি, মানে ওই যে লোনের রিস্ট্রাকচারিং করি তো। জি জি জি, বলুন তো একটু। ওটা তার মানে কি সব রিস্ট্রাকচারিং এর সহজ বাংলা হলো আমরা বলছি পুনর্গঠন, তাই না? এখানে কোন কোন এরিয়াতে হতে পারে, আমরা তার কিছু এরিয়াটা আমরা দেখতে পারি এখানে এক নজরেই স্যার। যেমন রিসেন্টলি যে বাজেট সেটা তো রিস্ট্রাকচার হয়েছে। শিওর শিওর শিওর, আমরা তো বলছি তাই। আপনি চাইলে আমরা ম্যানেজমেন্টও রিস্ট্রাকচার হতে পারে, কিন্তু দেখুন হতে পারে না? আপনি অর্গানাইজেশনকেও চেঞ্জ করতে পারেন, অর্গানোগ্রামটা চেঞ্জ করতে পারেন, ফান্ডামেন্টাল রিঅর্গানাইজেশন। আমরা প্রত্যেক ক্ষেত্রে রিস্ট্রাকচারিং ব্যবহার করতে পারি। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ।
আপনি ফিনান্সিয়াল স্ট্রাকচারকে রিস্ট্রাকচার করতে পারেন, যেটা আমরা একটা অঙ্ক তো করে থাকি মনে হয়, রিস্ট্রাকচারিং দিয়ে একটা অঙ্ক আছে মনে হয় আমাদের, যে আমি ভুল না করি ফিনান্সে। যাই হোক, তো এটা একটু থিওরি আকার তো পড়ে নিন, এটা আসলেই লাইন বাই লাইন এখন আর আমি পড়তেও চাচ্ছি না। কারণ কি বলুন তো, আপনারা আমার থেকে সুন্দর করে পড়তে পারবেন, শব্দ করে করে পড়বেন, হ্যাঁ বাসায় একটু আপনার প্রয়োজনে। and now recognition of a provision, আমি কি করে রিকগনিশন দেই, ওভারঅল কিছু কথাবার্তা বলেছি, দেখুন আপনি। আর এই যে কথাগুলো, এটা বইতে আমরা একটা শখ পাবো, আপনার টেক্সটে গেলে। এটা কোন চ্যাপ্টারে জানি আছে, যিনি বই নিয়ে বসে আছেন স্যার? 15 স্যার। হ্যাঁ 15 মনে হয় প্রায় শেষের দিকে বা একটু মাঝামাঝি একটু পরে গিয়ে আপনি দেখবেন যে প্রভিশন, কন্টিনজেন্ট লায়াবিলিটি, অ্যাসেট, এটার একটা ইয়ে দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে, প্রবাবলের মাত্রা আছে, লেভেল আছে। আমি যদি একটু সময় নিতাম আমি একটু দেখার জন্য, হ্যাঁ। চারশো 14 পৃষ্ঠা। সরি স্যার, আপনার মনে হয় এটা বইয়ের আপনার চ্যাপ্টার 15 মেবি 418 কি 419 পেজে আছে নাকি স্যার? যদি বই থাকে আপনি দেখবেন যে সামারি অফ দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর প্রভিশন, কন্টিনজেন্ট অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। স্যার পেয়েছেন নাকি এগুলো, একটু পেয়েছেন? জি স্যার। ওকে, এইটা কিন্তু পরে একসময় দেখে নিয়েন, এটা অনেক সময় কাজে লাগে। মানে আমরা এখন আর একবারেই বলবো না যে সব ক্ষেত্রে আমরা মামলা হলেই বলেছি যে কন্টিনজেন্ট লায়াবিলিটি এরকম লিখতাম, আসলে তা না। আপনি এগুলো দেখবেন, এইটারই কিছু কথা এখানে চলে আসছে। সেটা ম্যাটেরিয়াল নন ম্যাটেরিয়াল রিসোর্স। হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য ওখানে বলা আছে কত পার্সেন্ট আপনি ইয়ে করবেন, কত আপনার সেটা ক্ষেত্রে রিমোট, বিভিন্ন দেয়ার আর ভ্যারিয়াস নেম বিন ইউজড। আপনি দেখবেন রিমোট ব্যবহার করা হয়েছে, আরো মনে হয় কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে এরকম করে। আপনি একটু দেখে নিন স্যার, আমার পুরাপুরি এখন ওই চারটা মুখস্থ নাই, বুঝছেন না। ম্যাটেরিয়ালিটি অ্যান্ড আমরা যেটা বলি ম্যাটেরিয়ালিটি মানে দ্যাট ইজ ইউ হ্যাভ টু কনসিডার, মেইনলি হলো তাকে আপনি বিবেচনা আনবেন, তাই না স্যার? আমরা এটা বলার চেষ্টা করেছি। ইমেটেরিয়াল মানে দ্যাট ইজ আমরা ইগনোর করি, আর ম্যাটেরিয়াল হলো যখন আমি তাকে বিবেচনা আনি। যেমন আমরা বলছি পেমেন্ট ইজ প্রবাবল, কখন ধরবো? যদি এই শব্দটা উল্লেখ থাকে, মোর লাইকলি দ্যান নট, এরকম কিছু শব্দ থাকে ওখানে, তখন আমরা এটা রিকগনিশন দিয়ে থাকি। তো আশা করি একটু পড়লে, আর আপনাদের যদি ওই শখটা একটু থাকে, ওখানে একটু ক্লিয়ার বলা আছে, উপরে পার্সেন্টেজ দেওয়া আছে, লেভেল অফ প্রবাবিলিটি দেওয়া আছে, একটু দেখে নেবেন স্যাররা। কন্টিনজেন্ট লায়াবিলিটি, এই কথাটাই কিন্তু চার্টে দেখবেন উপর দিয়ে ছোট্ট করে বলা আছে, রিমোট শব্দ আছে, এটাকে একটু ব্যাখ্যা করে বলা হয়েছে শুধু, আর কিছু না। যে কখন আমি শুধুমাত্র ডিসক্লোজ করব, যদি এটাকে আমার রিমোট হয়ে থাকে তখন ডিসক্লোজ করতে হয়, এমন কথা আছে। রিমোটেড ডিসক্লোজার প্রয়োজন নাই স্যার। হ্যাঁ, বাট শুড অনলি ডিসক্লোজ বাট আনলেস দ্য পসিবিলিটি অফ অ্যান আউটফ্লো ইকোনমিক রিসোর্স রিমোট। অর্থাৎ যদি রিমোট না হয় তাহলে আমাকে দেখাতে হবে। রিমোট কখন হবে সেটা আমাকে তাহলে জানতে হবে, কখন রিমোট হবে স্যার? স্যার ওই সম্ভাবনাটা যদি হ্যাঁ লেস দ্যান 5%। ওকে, আমরা এটা এই জন্য আপনাকে বইটা দেখতে বলেছি, যে আমাকে কি বলছে, রিমোট হলেই আমি প্রকাশ করব না, বাট রিমোটের উপরে, রিমোট না হলে আমরা প্রকাশ করব, তাই তো স্যার? সহজ কথা। should disclose unless the possibility of an outflow economic resource is remote. And remote, you have to know, remote means the possibility less than 5%, right? তারপর এই ঘটনা 5% নিচে হলে এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো সুযোগ নেই। এই কথাগুলোর জন্য বলছি, একটু দেখবেন, ওখানে ক্লিয়ার হয়ে যাবে। নাহলে এখানে মনে পড়বে স্যার রিমোটটা কি হলো। কন্টিনজেন্ট অ্যাসেট, এখানেও ঠিক একইভাবে ভাগ করা আছে ওখানে।
আপনি দেখবেন নট ডিসক্লোজ প্রোভাইড এরকম কিছু কথাবার্তা আছে, একটু স্যার দেখবেন আপনারা, কারণ আজকে এখানে এত বেশি ডেসক্রিপটিভ আমাকেও একটু কষ্ট করে বলতে হচ্ছে একটু। যদি আমি রাজি আছি, আমি তো কষ্টের জন্য আপনাদের জন্য আছি, নো প্রবলেম। যেমন দেখুন এখানে একটা শব্দ আছে ভার্চুয়ালি সার্টেইন, আছে নাকি স্যার? জি স্যার। মানে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ভার্চুয়ালি সার্টেইন, এটা আপনি আপনার ওই চোখে পাবেন। যদি এটা বলা হচ্ছে আপনার যদি এই কন্টিনজেন্ট অ্যাসেটটাকে প্রবাবিলিটি মোর দ্যান 90%, তখন এটাকে আমরা আসলে কোশ্চেনে বা আমরা অঙ্কে 95%, ওকে 90 না সরি 95, মোর দ্যান 95, দেন উই উইল প্রোভাইড ফর অর উই উইল গো ফর প্রভিশন অফ কন্টিনজেন্ট অ্যাসেট। তাই বলছেন আমরা। এইটা আপনাকে এই টার্মগুলো জানতে হবে যে ভার্চুয়াল সার্টেন কখন, রিমোট কখন হয়, এই কথাগুলো শুধু ওই শকেই বলা আছে ক্লিয়ার করে। এবং ওই শকটা আমি দেই নাই, ওই শকটা IAS 37 আমাদেরকে প্রেসক্রাইব করছে। ওকে স্যার। এন্ড সাম ডিসক্লোজার, আসলে আমরা কি কি ডিসক্লোজ করি? এতক্ষণ ছিল আমরা কতটুকু রিকগনিশন দিব আর কতটুকু প্রকাশ করব আমি। যেমন এখানে আমরা যেগুলো ঘটনা করি আমাদের এই টার্মগুলোর প্রথমেই দেখাই ওপেনিং ব্যালেন্স কেমন ছিল, এবং কোনো এডিশন হয়েছে কিনা, ইউজড বা আমরা যে ব্যবহার বলি সেটা হলো আমরা যখন প্রভিশনকে এক্সপেন্সের বিপরীতে চলে যাই, অ্যামাউন্ট চার্জ করি, তখন এটা আমরা ইউজ বলি, কতটা হলো। And another some items. All of these you have to disclose. এগুলো সব আমাকে আপনাকে প্রকাশ করতে হবে এই তিনটা সম্পর্কে। আমরা পেছনে দুটো তিনটে শব্দ ফেলে আসছিলাম যা আমি বলেছিলাম বলবো, এটা একটু দেখে আমরা প্রবলেমে আসবো। তার মধ্যে কিছু নামগুলো দেখে আসি স্যার, তারপর আবার এখানে আসছি। সরি কোথায় গেল সেইটা, শেষে নিয়ে গেছি মনে হয়। স্যার ওটা হলো অনারাস ইভেন্টস। হ্যাঁ সরি স্যার, এটা হ্যাঁ অনারাস কন্ট্রাক্ট বাদ দিয়ে আসছিলাম নাকি স্যার? আমরা ডেফিনেশনটা দেওয়ার জন্য বলেছিলাম না? একটু পড়ুন তো, বুঝেন কিনা আপনি। এরপর আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবো, আপনার সাথে মিলে যাবে। দেখবেন অনেক সময় কন্ট্রাক্ট যখন দেয়া হয়, যখন কাজ করেন কিছু দূর হওয়ার পরে দেখা গেল কি অর্ধেক বা 3 ভাগের 2 ভাগ হয়ে গেল, এরপরে কন্ট্রাক্টর কাজ করতে চায় না। আপনি হয়তো 3 ভাগের 2 ভাগ কাজ করার পরে কিছু পেমেন্ট দিয়েছেন, এখন উনি দেখলেন যে এই বাকি কাজ শেষ করতে গেলে যে খরচ হবে তার থেকে ইকোনমিক বেনিফিট কম হবে। স্যার কি বোঝাতে পেরেছি কথাটা? হ্যাঁ আবার থেমে গেল। যাক, আমি কি বুঝাতে পেরেছি স্যার? একটা এক্সাম্পল দিবেন? এই যে দিলাম এই মাত্র, ধরেন আমি আপনার একটা বিল্ডিং করে দিব, আপনার বাড়িতে কন্ট্রাক্ট নিলাম, আপনার 3 ভাগে 2 ভাগ করে দিয়ে আমি একটা পেমেন্ট কিছু নিয়ে গেলাম, পার্সিয়াল পেমেন্ট নিলাম আপনার কাছ থেকে। কিন্তু এরপরে দেখা গেল যে আমি বাড়তি যে টাকাটা পাবো পরবর্তী কাজ করতে গেলে খরচ অনেক বেড়ে গেল। ধরুন এই গত জুনে যেটা হয়েছিল, আমাদের ম্যাটেরিয়ালের দাম সব বেড়ে গেছিল না, সিমেন্টের দাম বেড়ে গেল, রডের দাম বেড়ে গেল, বাকি কাজ শেষ করতে গেলে দেখা যাবে আমার খরচের তুলনায় ইকোনমিক বেনিফিটটা কম হবে। এই ধরনের কন্ট্রাক্টকে বলা হয় অনারিয়াস কন্ট্রাক্ট, এবং এই ক্ষেত্রে আমার আসলে একটা বার্ডেন তৈরি হয় অর্গানাইজেশনে। যদি আমি ওই কন্ট্রাক্টরি প্রতিষ্ঠান হই, আমার ক্ষেত্রে কিন্তু এটা একটা বার্ডেন তৈরি হয়। এইটাকে বলছি আমরা, এই ধরনের কন্ট্রাক্টে আমরা বলি হলো অনারিয়াস কন্ট্রাক্ট। অনারাস যে উচ্চারণ যেভাবে সুবিধা করবেন, অনারাস কন্ট্রাক্ট, রাইট? ওকে জি। এন্ড দ্য সেকেন্ড ওয়ান, আরেকটা জিনিস শিখবো, ভিতরে লাগবে আমাদের, কন্টামিনেটেড ল্যান্ড। যদিও আমি ডেফিনেশন দিয়ে রাখছি, দিয়ে দিব। জমি স্যার, নিষ্কন্টক জমি না, নিষ্কন্টক না, উল্টা করে বলেন। হ্যাঁ মানে দূষিত করে ফেলেছি। ইয়েস, আপনি জমি দিছিলেন যে স্যার কাজ করেন, আপনি বাড়ি দিয়েছেন ভাড়ার জন্য, আমি যখন বাড়ি থেকে নেমে যাই দেখলেন আমি যাওয়ার সময় আপনার এরিয়াটা টয়লেটটা অপরিষ্কার রাখছি, পুরো ঘরের ইলেকট্রিক ইকুইপমেন্ট গুলো ভেঙে চুরে নষ্ট করে দিয়ে চলে গেছি।
যদি আপনার কাছে জমি ভাড়া নিয়ে কাজ করেছি, যে আপনি ওখানে হয়তো বালির কোনো কাজ করব, বা আমি হয়তো ইট রেখে ব্যবসা করব, যাওয়ার সময় আপনার জমি টমি খুঁড়ে নিয়ে কিছু চলে গেলাম, হতে পারে না? তখন পলিউশন নরমালি কন্টামিনেটেড ল্যান্ড মিনস আমি বলছি যে পলিউটেড বাই পাস্ট ইভেন্ট। আপনি অতীত কোনো কাজ করার কারণে আপনাকে দেয়া হয়েছিল, সাধারণত কেন হয় এটা ইন্ডাস্ট্রি সেটআপের জন্য হয়। বোঝা গেছে কিনা স্যার? এই শব্দটা পাবো ভিতরে, আগে দিয়ে রাখলাম, এখানে আপনার জন্য দিলাম। তাহলে কন্টামিনেটেড, হ্যাঁ স্যার। স্যার অনারাস কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি লিগালি আসলে এটা কি কন্ট্রাক্টরের বিরুদ্ধে অর্গানাইজেশন থেকে কোনো ইয়ে নিতে পারে, যদি এভাবে কন্ট্রাক্টর মাঝপথে এভাবে তার দায়টা স্বীকার করে তার পেমেন্টটা সে নিয়ে চলে যায়? ইট উইল ডিপেন্ড অন ইওর এগ্রিমেন্ট। যদি আপনি দেখেন যখন এই কাজটা হয় তখন একটা এগ্রিমেন্ট সাইন হয়। আমি যখন যাকে যেমন যখন আমরা এরকম ডেকে কাজ দেই তখন একটা এগ্রিমেন্ট সাইন হয়, ওই এগ্রিমেন্টে উল্লেখ থাকে যাবতীয় বিষয়গুলো স্যার। ঠিক আছে, ওকে, এগ্রিমেন্টের উপর ডিপেন্ড করবে। মামলা করা যদি এখতিয়ার দেওয়া হয় তাহলে অবশ্যই, হ্যাঁ স্যার, ওইখানে মানে পয়েন্ট থাকে, প্রত্যেকের পক্ষে বিপক্ষে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ থাকে স্যার। এন্ড দ্য থার্ড ওয়ান রিডান্ডেন্সি। হ্যাঁ, রিডান্ডেন্সি, এটা কি জানি আমি সংজ্ঞাটা দিয়ে রাখছি, আপনারা একবারেই দেখুন। যেটা আমরা অনেকে ফেস করি, একটু কিছু বললে মালিক, আমরা যারা থাকে মালিক, কেউ মালিক থাকলে রাগ করবেন না আমার পরে গো, ঠিক আছে? হ্যাঁ, দেখা গেল আপনার পছন্দ হচ্ছে না, আপনি এমপ্লয়কে টার্মিনেট করে দিচ্ছেন, এরকম হয় না? এটাকে আমরা বলি, হ্যাঁ একটু কথা বলা যাবে না, চোখ উঁচা করে গেলে বলে তোমাকে ফেলে দিব এখান থেকে। হ্যাঁ, এটা তো স্যার সম্পূর্ণ ইলিগাল। না এটা হতে, হ্যাঁ সেটা ইলিগাল, ওই বললাম সবকিছু আপনার চুক্তির পরে ডিপেন্ড করে, আসলে অনেক কিছুই ডিপেন্ড করে আপনার এগ্রিমেন্টের পরে, আপনি কোন এগ্রিমেন্ট করে ওখানে ওই ইয়ে করে ঢুকলেন চাকরিতে, অনেক ডিপেন্ড করে। যাই হোক, এটা একটু আমরা যাবো একটু, হ্যাঁ লিগ্যাল রেগুলেটরি অথরিটিতে অনেক নিয়ম কানুন অবশ্যই, সেটা যদি আবার ওই তখন তো তারা লসুট করতে পারে। স্যার আমরা কিন্তু আমরা বলছি না যে লসুট করতে পারবে, আমরা বলছি টার্মটা বোঝানোর জন্য বলছি যে আপনার যে টার্মিনেশনের যে প্রক্রিয়াটা চলে আমরা এটাকে বলি, এবং এটা হতে পারে যেমন এখন করোনা কি করছে, কোভিড-19 এর কারণে বেশ টার্মিনেশন হয়ে গেল না স্যার? জি স্যার। আপনার মালিক টাকা দিতে পারছে না, কি করবেন? ধরে মারলে কাজ হবে বলুন তো? তাহলে হ্যাঁ, তো এই প্রসেসটা আমরা ভিতরে হয়তো কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো একটু পরে এসে, যে এইটা হলে আপনি আসলে এই মামলা করতে পারবেন কিনা। জি স্যার, সরি। কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে মানে যেটা হচ্ছে যে করোনার সময় তার বিগত বছরের তুলনায় প্রফিট বেশি করছে, তারপরে সে ছাঁটাই করছে। স্যার এটা আসলে আমি জানি না, তাদের নিজস্ব একটা ইয়ে থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু কি বলা যায় নিজস্ব রুলস রেগুলেশন ফলো করে। তো স্যার আমরা সাধারণ কথা বলি, ওরা কি করছে জানি না, কস্ট রিডাকশন পলিসি থাকে। স্যার প্রফিট তো হলো স্যার একটা শর্ট টার্ম বিষয়, জি জি জি, কিন্তু যিনি ছাঁটাই করছেন এটি কিন্তু লং টার্ম চিন্তা করে করেন। থ্যাংক ইউ স্যার, এবং ওই চিন্তা ভাবনা মাথায় দেওয়ার জন্য কিন্তু আপনাদের এই পাস করতে হবে এই কোর্সটা, ঠিক আছে না? আপনার মতো লোকই বলবে, হ্যাঁ মালিক ডেকে বলবে প্লিজ কিছু রেফার করেন, আপনি কিছু বুদ্ধি আমাকে দেন না, গিভ সাম অ্যাডভাইস, ঠিক আছে না স্যার? আচ্ছা যাই হোক, আমরা চলে যাই ব্যাকে যেখানে গিয়েছিলাম। এই তিনটা টার্ম ভিতরে আমরা পেয়ে যাব বলে আমরা একটু শিখে নিলাম। ওকে, আমরা পেছনে চলে যাই যেখানে ছিলাম। মনে আরেকটা প্রবলেম আছে মনে হয়। ওকে ওকে স্যার, একটু একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখি, আমরা একটু পড়ি। আমরা এবার কিছু প্রবলেম দেখবো, কিন্তু অঙ্ক আপনাকে হাতে করতে হবে না, জাস্ট সিদ্ধান্ত দিতে হবে স্যারেরা। Shortly after the reporting date 31st/18, a major credit customer of a company went into liquidation. কি ঘটনা বললো, আপনার একটা কাস্টমার ছিল, ক্রেডিট কাস্টমার, কিন্তু সে দেউলিয়া হয়ে গেল, তাই না? লিকুইডেশন মানে তার ব্যবসা বন্ধ হয়ে গেল স্যার, দেউলিয়া হয়ে গেল। ওবারটা বললো আরে আর দিতে পারবো না। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট লিটল অর নান অফ 12,000 ডিবেঞ্চার উইল বি রিকভারেবল। ওকে, লিটল অর নান অর্থাৎ একদম একটু আসতে পারে, তবে 12,000 আসবেই না, আমরা চিন্তা ভাবনা চলছে নাকি? আচ্ছা, এবং বলছে টাকা 10,000 অফ দ্য ডেট রিলেটস টু সেলস মেড বিফোর ইয়ার এন্ড। তার কাছে আপনার 12,000 টাকা পাবো, তার মধ্যে 10,000 টাকা তৈরি হয়েছিল যেটা আমরা এই যে বছর শেষ হচ্ছে সেই শেষ বছর শেষের আগেই, তার মানে এটা এক্সিস্ট করেছে, এটা আমার ঘটনা আগেই ঘটে গেছে নাকি স্যার? কি বলছেন একটু দেখুন। জি স্যার।
হ্যাঁ, এই 12,000 যেটা বলছে এর মধ্যে আমরা 10,000 অস্তিত্বের কথা খুঁজে পাইছি, যেটা আমরা গত পিরিয়ডে, অ্যাকাউন্টিং পিরিয়ডে ঘটে গেছে। আর কোশ্চেন কি আমরা জানি না, এখন দেখি। In the 2018 financial statement, the whole of the debt has been written off, but one of the directors has pointed out that as the liquidation is an event after the reporting date, the debt should not have been written off, but disclosure made by a note. একজন একটু বোঝে তো, যে মনে আসে বলছে যে ভাই আপনার এই ঘটনা ঘটছে তো হলো বছর শেষ হওয়ার পরে, তাহলে আপনি পুরোটাই আপনি করবেন কেন? স্যার তার মানে স্যার আফটার ইভেন্ট, এটা সে বলতে চাচ্ছে কি হবে আমরা জানি না, আমরা সিদ্ধান্ত আপনার কাছে চাইবো আমরা। In the whole of the debenture has been, তার অপিনিয়ন জানাবো। হ্যাঁ, সে অপিনিয়ন, মানে অপিনিয়নটা রাইট অর নট, এটা নাকি আপনার কাছে প্রশ্ন কি করেছেন বলুন তো? এই ভদ্রলোক রাইট কিনা আপনি বলুন তো? না স্যার, ওই লোক তো সঠিক বলে এটাই। হ্যাঁ, কেন? কারণ স্যার দেউলিয়াটা পরেও হয়, দেউলিয়া পরে হইলেও কিন্তু আমার যে ট্রানজেকশনটা হয়েছে রেকর্ডসে, যেটা কিন্তু ফিনান্সিয়াল ইয়ারেই ছিল, মানে 10,000 টাকা আমার রিপোর্টিং এর আগেই ঘটনাটা ঘটছে। আচ্ছা, মানে এখানে ঘটনা আবার দেখুন, প্রশ্নটা কি ছিল যে 12,000 আমার সাধারণ ডিবেঞ্চার বলছি, যার মধ্যে 10,000 গত বছরের, এই তো বলছো না? হ্যাঁ, বিফোর দ্য ইয়ার ইন বলছে না, তার মানে হলো তো আমার ওই যে গত ফাইনান্সিয়াল ইয়ারে ঘটনাটা ঘটছে। আচ্ছা, এখন উনি বলছে যে পুরো 12,000 রিটার্ন অফ করে দেন, প্রশ্ন তাই না? এখন আপনি প্রশ্ন দিবেন তার এই কথাটা ঠিক আছে কিনা। The whole of the debt has been written off, but one of the director has pointed out, sorry, এখানে বলছে 12,000 যেটা বলা আছে, এই 12,000ই হলো সে রিটার্ন অফ করেছে চলতি বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্টে। এটা কিন্তু 18 সালের কথা বলা হচ্ছে স্যার। এখন ডিরেক্টর বলছে না, as the liquidation is an event after the reporting date, the debt should not have been written off, but disclosure made by a note. সে বলছে না, এটা রিটার্ন অফ না করে নোটের মাধ্যমে দেওয়া যেতে পারে। আর আপনার এখানে অবস্থানটা কি হবে? আমি বলতেছি স্যার, ওই 10,000 টাকাটা কিয়াতে রিপোর্ট করতে হবে, জি, আর 2,000 টাকাটা নোট দিলে হবে। তাহলে আমি ব্যাড ডেট যে আমরা রিটার্ন অফ করি, এটা তাহলে কোন সময়টা করি? ব্যাড ডেট তো পাস্ট ইভেন্টের জন্য করি। আচ্ছা, পাস্ট ইভেন্ট ওটা তো বলছি স্যার, 10,000 টাকা করে ফেলবে, জি জি, আর 2,000 টাকার জন্য নোট দেওয়া। আর কেউ কিছু বলবেন কিনা স্যার? এইটা হচ্ছে আমাদের বিবেচনা শুধু, এখন আর কিছু না। তাহলে এখানে আমরা দুটো ঘটনায় ভাগ করছি, একটা হচ্ছে অ্যাডজাস্টিং ইভেন্ট বলবো, আর একটা হচ্ছে রিটার্ন অফ বলবো। এখানে কিন্তু খেয়াল করতে হবে স্যার, আমরা কিন্তু একসঙ্গে দুটো ভাবনা। এখানে 12,000-এর মধ্যে তারা বলছে 10,000 হলো পাস্ট ইভেন্ট, ঠিক আছে স্যার? পাস্ট ইভেন্ট হলো যে অফ দ্য ডিবেঞ্চার রিলেটস টু দ্য সেল মেড বিফোর দ্য ইয়ার এন্ড। তাহলে রিটার্ন অফ করলে আমার যেটা মনে হয়, আমরা যেটা এভাবে ভাবতে পারি, এই 10,000 হচ্ছে আমার ইভেন্টস আফটার অকারিং, নাকি স্যার? দেখুন তো একটু, এই 10,000 ঘুরছে, তার এক্সিস্ট আছে কিন্তু, মানে অ্যাডজাস্ট করার কথা আমরা কি বললাম একটু আগে, যার অস্তিত্ব আমার আগে পিরিয়ডে থাকবে। এই 12,000-এর মধ্যে 10,000-এর গল্প যেটা শুরু হয়েছে পেছনের বছর, আগের বছর থেকে, তার মানে এর কিন্তু অস্তিত্ব আছে। আমি যে ফিনান্সিয়াল পিরিয়ডে কাজ করেছি, সেই ফিনান্সিয়াল পিরিয়ডে আমরা তথ্য জেনেছি যে এটার মধ্যে 10,000, এবং বাকি 2,000 হলো আমরা বলছে যে 2,000 হলো টোটাল লিকুইডেশন যখন হচ্ছে, আমি 2,000-কে হলো রিটার্ন অফ করতে পারি, আর বাকি 10,000-কে আমরা বলবো এটা হলো আমাদের ইভেন্ট আফটার পিরিয়ড, আমরা যেটা বলছি ইভেন্ট অকারিং আফটার পিরিয়ড। দেখুন তো পড়ে বোঝা যাচ্ছে কিনা কথাটা আমি যেটা বলতে চাচ্ছি। নাকি স্যার? আবার একটু পড়ুন তো কি বলতে যাচ্ছে ওরা। আমরা রিপোর্টিং ডেট কখন করেছি দেখুন তো, 31/12, ঠিক আছে স্যার? এবং আমাদের ভদ্রলোক কিন্তু 31/12 পরে ইনটু লিকুইডেশনে যাচ্ছে, রাইট? আবারও দেখুন, 18 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আমার হলো রিপোর্টিং ডেট,
এবং আমরা 12,000-এর যে অস্তিত্বর কথা বলছে, আমরা রিটার্ন অফ পরে বলেছে, এই 12,000-এর মধ্যে 2,000 কিন্তু ঘটেছে এর পরে, এই টাইমের পরে, নাকি স্যার? জি স্যার, 12,000-এর 10,000 ঘটেছে হলো এই, সেটাই আমার এই সময় জানা ছিল। এই সময়ের আগে, এই সময়ের আগে মানে এই সময় জানা ছিল যে আমার 10,000 আছে, আর জি, বাকি 2,000 ঘটছে হলো পরে। তাহলে পরে। তাহলে আমি এই 2,000 কি 18 সালে ঢুকাতে পারি না 19 সালে আমি একে কাজ করব? 19 সালে করবো স্যার। 19 সালে, তার মানে হলো 10,000 আমরা এইটাকে অ্যাডজাস্ট করার সুযোগ থাকবে। আমরা কিন্তু বলেছি যে আইটেমটাকে দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে অ্যাডজাস্টিং আইটেম আর একটা হচ্ছে নন অ্যাডজাস্টিং আইটেম। তাহলে আমরা এই 12,000-এর 10,000-কে অ্যাডজাস্ট করতে পারবো হলো 18 সালের স্টেটমেন্টের সাথে, আর 2,000-কে আমরা 19 সালে গিয়ে রিটার্ন অফ দেখাতে পারবো। জি স্যার, এইটাই হওয়া উচিত। স্যার ওইটা আমাদের রেভিনিউ কনসেপ্টটা আমরা যে কনসেপ্টে করি আর কি, যেহেতু আমরা এই টাইমে পড়ে গেল হলো 10,000 পড়েছে এই টাইমে, ওকে অ্যাডজাস্ট করবো এইখানে, আর 2,000-কে অ্যাডজাস্ট করবো আফটার 18 অর্থাৎ 19 সালে ফেলে দিব। আমরা সেটুকুই বলার চেষ্টা করেছি এখানে, মনে হয় স্যার, আর কিছু না। অ্যাডজাস্টিং ইভেন্ট হিসেবে কত দেখাবো দেখুন? 10,000, কারণটা তাও উল্লেখ করেছি দেখুন, এক্সিস্টেড এট দ্য রিপোর্টিং ডেট। আমরা আপনাকে নিশ্চয়ই পেছনে একটা দেখিয়েছিলাম যে এক্সিস্ট যদি করে আমার রিপোর্টিং ডেটে, তাহলে তাকে কেবল অ্যাডজাস্ট করব। আর বাকি 2,000 কখন দেখাবো? 19 সালে। 19 সালে, যে শুড বি রিটার্ন অফ ইন দা 2019। এন্ড নাও প্রিন্সিপাল স্যার, ম্যাচিং প্রিন্সিপাল। আপনি যে মোটামুটি বুঝলে হলো স্যার, উত্তর লিখলে হলো। এন্ড নাও অ্যানাদার প্রবলেম। এবার এই ঘটনাগুলো আরো ক্লিয়ার করার জন্য আপনার সামনে কয়েকটা উদাহরণ নিয়ে আসছি আমরা। আপনাকে বা আমাকে ক্লাসিফাই করতে হবে এইগুলো কোনটা অ্যাডজাস্টিং এন্ড কোনটা, হুইচ ওয়ান ইজ নন অ্যাডজাস্টিং, হুইচ ওয়ান ইজ অ্যাডজাস্টিং এন্ড হুইচ ওয়ান ইজ নন অ্যাডজাস্টিং। প্লিজ ক্লাসিফাই। আপনারা একটু দেখুন তো, এখান থেকে মনে মনে আগে ভাবুন, হ্যাঁ স্যার এইটাই হবে, পরে আমরা উত্তরটা মিলিয়ে নিব। শুধু আপনাকে ভাবতে হবে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের এক্সিস্টেন্সটা খেয়াল করতে হবে। স্যার ওই যে ইনসলভেন্সি অফ এ মেজর কাস্টমার, এটা কিন্তু অ্যাডজাস্টিং করা যায়। ডিক্লাইনিংটা এটা করা যাবে না। লস অন নন কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি ডিউ ফর ফায়ার এন্ড ব্লাড, এটা কিন্তু অ্যাডজাস্টিং করা যায়। জি। তারপর ডিসকভারি অফ ফ্রড এরর শোয়িং দ্যাট দ্য, কি স্যার এটা ইয়েস মানে। আচ্ছা আমরা দেখবো, হ্যাঁ এটা একটা করে দেখবো স্যার, আমরা আসি কথা বলে দেখবো। অন্যরা কি আছেন আমার সাথে? আমার নামগুলো লিখে এবার একটা করে বলুন। ইনসলভেন্সি অফ এ মেজর কাস্টমার, নিশ্চয়ই ইনসলভেন্সি প্রশ্ন কখন আসবে? সে তো আমার এখানে এক্সিস্ট করে, এই কাস্টমার কিন্তু আমার প্রতিষ্ঠানে এক্সিস্ট করে, তাই তো স্যার? যেমন আমার আগের অঙ্কটা দেখলাম, উনি 10,000 টাকার জন্য হয়তো আমরা টাকার অঙ্কটা ফিগারটা আমি দেখলাম। এখন কোশ্চেন হলো যে ইনসলভেন্সি হয়ে গেলে আপনি তাকে অ্যাডজাস্টিং এ ফেলবেন না নন অ্যাডজাস্টিং এ ফেলবেন? তাহলে আপনি অ্যাডজাস্টিং, আমি শুধু সেটুকু লিখে দিলাম অ্যাডজাস্টিং ইভেন্ট। ওকে। ডিক্লাইন ইন মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, আপনি আজকে বসে আজকে যে ইনভেস্টমেন্ট নিয়েছেন আগামী 3 মাস বা 4 মাস পরে ডিক্লাইন করবে কিনা, এটা কি আমার আজকে পরে ডিপেন্ড করে কিছু? এটার উপর তো আমার কোনো কন্ট্রোল নাই, কোনো কন্ট্রোল নাই। তাহলে আমরা এটা নিশ্চয়ই ইয়েস, নন কন্ট্রোলিং, নন অ্যাডজাস্টিং ইভেন্ট। ঠিক আছে। সিমিলারলি কিন্তু আসলে এই যে যেমন ইনভেস্টমেন্ট যখন ডিক্লাইন করে, এটা লস তৈরি করে না স্যার? আমরা যেটা ইম্পেয়ারমেন্ট বলেছি স্যার, ইনভেস্টমেন্ট লস। ওকে। সিমিলারলি নন কারেন্ট অ্যাসেটে লস হবে কিনা যদি আমি কোনো ফ্লাড হয়, ফ্লাড তো আমার কাছে আনসার্টেন, নাকি? আমি আজকে পরবর্তী 3 মাসে ফ্লাডের আমি বলতে পারবো স্যার? জি স্যার। বলতে পারবেন আপনি? না স্যার, আপনি বলতে পারবেন না, আপনি আনসার্টেন স্যার, আনসার্টেন, একদম ফিউচার টোটাল আনসার্টেন। কারণ ইনভেন্টরি পড়ে আছে, ইনভেন্টরি আমি 31শে ডিসেম্বরে অ্যাকাউন্ট ক্লোজ করছি, পরের হয়তো আমার ফেব্রুয়ারিতে আগুনে পুড়ে গেল। আপনি এখন বসে গেস করতে পারবেন? পারবেন না স্যার, না। হ্যাঁ, এই তো ঘটেই নি, এই তো এক্সিস্টেন্স নাই এটার আগে থেকে। ডিসকভারি অফ ফ্রড অবলিক এরর, এটা করা যাবে, অ্যাডজাস্টিং করা। এটা পারবে, কারণ ফ্রড এরর তো ঘটেছে বলে আপনি ডিসকভার করেছেন, নাকি? নাকি ফ্রড যদি না ঘটতো আপনি ডিসকভার করতে পারতেন না, নাকি? না, তাহলে ঘটেছে নিশ্চয়ই, এক্সিস্টেন্স ছিল। ওকে। এন্ড নাও
অ্যানাউন্সমেন্ট অফ এ প্ল্যান টু ডিসকন্টিনিউ অপারেশন, একটা ঘোষণা আসবে, মালিক পক্ষ বসে ঘোষণা দিল। আমরা কি জানতাম করোনা ভাইরাস এতদিন জেকে বসবে স্যার? না স্যার, আনসার্টেন। তাহলে আপনি কোনো প্রতিষ্ঠান বন্ধ করবে কিনা, একটা প্ল্যান বন্ধ, এটা সরি প্ল্যান হবে এখানে, আমি মনে হয় প্ল্যান দিয়েছি নাকি স্যার? অ্যাকাউন্ট টু প্ল্যান নাকি অ্যানাউন্সমেন্ট অফ এ প্ল্যান, ও না ঠিকই আছে, প্ল্যান না, টু ডিসকন্টিনিউ অপারেশন। ওকে, দ্যাট ইজ আমার কোনো পরিকল্পনা আছে এটা বন্ধ করে দিব। এটা কি হয় অ্যানাউন্সমেন্ট করি কখন আমরা? এইটা পরিকল্পনা বন্ধ বিভিন্ন নরমালি ডিপেন্ডস অন সাম সিচুয়েশনস, রাইট? ওকে, তাহলে এটা যেহেতু আমরা আগে থেকে জানি না, আমার মনে হয় এটাকে নন অ্যাডজাস্টিং ফেলতে পারি। তারপরে এভিডেন্স কনসার্নিং দ্য এনআরভি অফ ইনভেন্টরিজ, কি ঘটনা এটা বলুন? এভিডেন্স, হ্যাঁ, এটা কি হবে? হ্যাঁ, নেট রিয়েলাইজেবল ভ্যালু, ইয়েস। এভিডেন্স আছে, এভিডেন্স মানে আপনার হলো কি অ্যাসেস করা যাবে, এভিডেন্স মানে এটার এক্সিস্টেন্স আছে, অ্যাডজাস্টিং মানে অ্যাডজাস্টিং এন্ট্রি স্যার। হ্যাঁ, কারণ এভিডেন্স হলো বলা হচ্ছে দ্যাট ইজ এভিডেন্স নরমালি দ্য ম্যাটার অফ ইওর এক্সিস্টেন্স, প্রমাণ করে দিচ্ছে লোক ছিল কোনো এক সময়, তাই না? এভিডেন্স মানে কি প্রমাণ পত্র আছে, সবকিছু থাকবে। ইট মে বি অ্যাডজাস্টিং। এবারে আপনি একটু ভালো করে বুঝবেন এই আইটেমগুলো, আশা করি পরে। রেজুলেশন অফ এ কোর্ট কেস আফটার দ্য রিপোর্টিং ডেট, শব্দটা কি রিসলিউশন না রেজুলেশন স্যার? রেজুলেশন। Resolution. ওকে, নাকি রিসলিউশন? রেজুলেশন স্যার এটা অ্যাডজাস্টিং হবে স্যার। হবে না কেন? কারণ এই কেসটা তো নিশ্চয়ই মানে যখনই কোর্টে কেস হয়েছে এর এক্সিস্টেন্স আছে না স্যার? হবে। কেন হবে? কেন হবে স্যার? আর এই ঘটনাটা রেজাল্টটা তো পরে আসছে, কিন্তু ঘটনাটা ঘটেছে কিন্তু অনেক আগে, অনেক আগে। ইয়েস, কাজে ফার্স্ট ইভেন্টে কিন্তু আমাদের দ্যাট ইজ দ্য ম্যাটার এক্সিস্ট, তাই না? এই ম্যাটারটা আমার ওই সময় এক্সিস্ট করেছে, তাই তো স্যার? ওকে, রাইট, ইট উইল বি অ্যান অ্যাডজাস্টিং ইভেন্ট। ওকে, এই জাস্ট একটু গল্প করলাম স্যার এটা নিয়ে আপনাদের সাথে, এরকম আরো আছে আজকে, দেখি আর একটু। শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? এবার বলছি তো, এবার শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, জি স্যার। হ্যাঁ, আমি তো বলি না, একটু চুপ করতে দিবেন না আমাকে? আমি অনেকক্ষণ কথা বলছি। Your company is currently involved in 4 legal cases, all of them unrelated. আপনাকে নিচের কেসগুলো এক একটা করে ভাবতে বলা হচ্ছে। এটা মনে হয় আমি আপনার বই থেকে নিয়েছি, কারণ অন্য আমাদের লোকাল বইতে এই ধরনের আলোচনা কম আছে বলেই আপনাদের প্রায়গুলো আজকে আলোচনাটা আমরা টেক্সট থেকে নেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ নিচে 4টে ঘটনা বলা হচ্ছে, প্রত্যেকটা আলাদা বিবেচনা করবেন। নাম্বার 1, ইন কেস এ, ইন কেস বি, একটু পড়ুন। এটা মনে হয় কোনো এক সময় পরীক্ষা প্রথম দিকে একবার এসেছিল এই প্রবলেমটা, এটা বইতেই আছে। এ, দি কোম্পানি ইজ শোয়িং এ সাপ্লায়ার ফর টাকা 1 লাখ। এরপরে 2 নম্বর বলছে কোম্পানি ইজ সুইং এ প্রফেশনাল অ্যাডভাইজার ফর 2 লাখ, এবং এটার কিছু ক্রাইটেরিয়া একটু পরে পাবো স্যার নিশ্চয়ই। কোম্পানি ইজ বিইং শিউড বাই এ কাস্টমার, কোম্পানির বিরুদ্ধে কেস দিয়েছে একটা কাস্টমার, তাই না? এ, দ্য কোম্পানি ইজ সুইং এ সাপ্লায়ার ফর, আমি সাপ্লায়ার বিরুদ্ধে কেস দিয়েছি, আমি হলাম এ কোম্পানি। কেস বি, একইভাবে আমি বি কোম্পানি, আমি একজন প্রফেশনাল অ্যাডভাইজারের বিরুদ্ধে আমি কেস ঠুকে দিয়েছি। সিতে বলা হচ্ছে আমার বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, নাকি স্যার? আপনি নিজেকে এই কোম্পানি ভাবুন, তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। এবং ডিতে, দি কোম্পানি ইজ বিইং শিউড বাই অ্যান ইনভেস্টর, বিনিয়োগকারী আমার বিরুদ্ধে কেস করেছেন। ওকে, the company has been advised by its lawyers that the probabilities of success in this case are as follows. আমরা কোম্পানি কি করেছি, লয়ারের কাছে গেছি, গিয়ে বলছি ভাই আপনি আমার এই কেস লড়লে সম্ভাবনা বলুন কেমন, কত কি আমার পক্ষে আসবে। কেস এ both company law advisors are saying likelihood of winning 10% only. কেসে আমি জিতবো কত পার্সেন্ট? 10%, তাই তো? জি স্যার। তাহলে বিপক্ষে কত পার্সেন্ট? 90%। মানে আমি জিতবো না মানে তো লায়াবিলিটি তৈরি হবে, নাকি স্যার? লায়াবিলিটি স্যার। ওকে, বি 90%, বিতে হলো আমি জিতবো 90, কন্টিনজেন্ট অ্যাসেট। আচ্ছা আচ্ছা, তার মানে পক্ষে চলে আসবে আমার। সিতে 98%,
asset। আচ্ছা আমি কি জিতবো না? আমি জিতবো তাই তো, তাহলে হারবো 2%। ওকে, আর 60% কি বলছে ডিতে, তাহলে 40% আমি, আমার পক্ষে থাকবে হলো, আমার পক্ষে হলো 60, বিপক্ষে 40। ওকে, এবং আমরা কিন্তু ওই যে চার্টটা বইতে আছে আপনাকে সামনে আনতে হবে, নিশ্চয়ই ওখানে বলা ছিল কত পার্সেন্টে কি হবে। State the accounting treatment for each of 4 cases। এই 4টা কেস আপনি বিবেচনা করুন কিভাবে কি ভাববেন, এই আর কি। আপনি নিশ্চয়ই, আমরা বলেছিলাম যে রিমোট কখন হয়, রিকগনিশন কখন হয়, প্রভিশন কখন হয়, এরকম একটা শখ করা আছে। দেখেন আপনার বইয়ে কত পাতায় বলেছিলাম জানি, 418 বা 9 এ। ইয়েস 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 ইয়েস, আমরা মিলিয়ে নেব শুধু একটু। সলিউশন, কেস কমেন্ট করব, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করব। দেখি কেস এ কমেন্ট, কন্টিনজেন্ট গেইন বা অ্যাসেট তৈরি হবে কিনা। কারণ প্রথমে কত পার্সেন্ট বলা ছিল স্যার? 10%। তাহলে 10% আমি জিতবো নাকি? জি স্যার। তাহলে আমরা জিতবো মানে কি, আমরা তাহলে এটা কি তৈরি করবে বলেন তো স্যার, আমার কি বোঝার ভুল হচ্ছে কিনা? লায়াবিলিটি তৈরি হবে স্যার। আমরা অ্যাসেট লিখলাম কেন, বা গেইন লিখে ফেললাম, কন্টিনজেন্ট গেইন। হোয়াই? ফর এ, in case the company is showing a supplier of 1 লাখ টাকা, কোম্পানি, আচ্ছা পসিবল। স্যার এটা ভাবে দেখছে স্যার, ওই যে আমার যে জয় লাভ করার জি জি সম্ভাবনাটা কি, তাই না? বলেন সেটা কত পার্সেন্ট বলেন? স্যার এটা কন্টিনজেন্ট গেইনটা 10%, কিন্তু কন্টিনজেন্ট লসটা 90%। যেহেতু এখানে গেইন নিয়েছেন স্যার, এটা পসিবল নট। আমার পক্ষে যেহেতু আমি 10% তো, এখন ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্টও স্যার এটা নোটে যাবে ফার্স্ট, নট রিকগনিশন। কারণ আমরা ওখানে কি বলছি বলুন তো? এটাই রিমোট স্যার, এটাই রিমোট। গেইনের ক্ষেত্রে এটা রিমোট, কিন্তু লায়াবিলিটিজ এর ক্ষেত্রে কিন্তু এটা আবার। আমরা একটু দেখি স্যার, আমরা কি বলছি এখানে। এটা হলো আমরা বলছি হুইচ গেইন ইজ পসিবল। পসিবল বলছে যখন আমরা লেভেল অফ প্রবাবিলিটি হবে কখন, 5 to 50% হলে এটা পসিবল কেস। দেখুন আমরা বইতে একটু খেয়াল করুন, রিমোট হচ্ছে লেস দেন 5%, তাই তো স্যার? রিমোট হচ্ছে কতটুকুন আপনার? লেস দেন 5%। লেস দেন 5%। এবার আপনি দেখুন হলো পসিবল কখন হবে, আমরা বলছি 5 to 50, এবং 50 to 95 বলছি হলো প্রবাবল। এখন হ্যাঁ, এখন আপনি বলুন যে আমরা ওখানে বলছি আমরা 10%, তাই তো? তার মানে এটা পসিবলে যাবে। তাহলে এটা যদি পসিবলে যায়, পসিবল হলে আমরা কি কথা বলবো? পসিবল কথা বলা হচ্ছে নো ডিসক্লোজার রিকোয়ার্ড, দ্যাট ইজ নো রিকগনাইজড। অথবা যদি আপনি বলেন ডিসক্লোজ বাই নোট, যদি আমি এটা লায়াবিলিটি বলি, পটেনশিয়াল লায়াবিলিটি, কিন্তু এটা হলো পটেনশিয়াল, এটা কি হবে? পটেনশিয়াল লায়াবিলিটি না পটেনশিয়াল অ্যাসেট? এটা আমার এখানে একটু ভুল হচ্ছে কিনা? কন্টিনজেন্ট গেইন কি সুযোগ আছে এখানে স্যার? স্যার প্রথম অংশটা হওয়ার কথা। হ্যাঁ আছে তো স্যার। হ্যাঁ আছে স্যার। কি যেহেতু 10% সো এটা তো গেইনের ইয়ে আছে। হ্যাঁ, যেহেতু পসিবলটাতে আমরা 50% দেখতে পাচ্ছি। আমাদের ইয়ে ছিল 10%, তাই না স্যার? আমাদের জেতার জন্য ছিল 10%। জি স্যার। আমাদের জেতার সম্ভাবনা আমাদের সেকেন্ড ক্যাটাগরিতে পড়ে, পসিবল। এইজন্য বলছি এটা কন্টিনজেন্ট গেইন, এটা আমার পসিবল হতে পারে, এই তো স্যার? জি স্যার। এবং আমাদের এটা কিন্তু আসলে আপনারা মুখস্থ করতে হবে জাস্ট ওই শক অনুযায়ী, ঠিক আছে? এবার ওকে, দ্য সেকেন্ড ওয়ান, এটা সেকেন্ড ওয়ান পড়ছে কত পার্সেন্টের মধ্যে দেখুন? 90%। আমাদের বলা ছিল হলো 50 to 95, সরি 50 to 95, এটা হলো প্রবাবল ক্যাটাগরিতে বলে। প্রবাবল ক্যাটাগরি যখনই হবে তখন আমাদের বলা হচ্ছে কি, এটা আপনি ডিসক্লোজ করবেন, ডিসক্লোজ বাই নোট। ইয়েস, লেখা ছিল দেখবেন আপনি শকে, ডিসক্লোজ বাই নোট। আবার বলে আমাদের এখানে নিজস্ব ব্রেন দেওয়ার জায়গা নেই, আমরা শুধু ম্যাচ করাবো আমার ওই চার্টের সাথে, রাইট? জি স্যার। সির প্রশ্নটা ছিল হলো আমরা 98 বলেছি। 98 কি মামলা হয়েছে আমার বিরুদ্ধে নাকি?
মামলা কি আমার বিরুদ্ধে হয়েছে স্যার? জি স্যার। তাহলে আমার বিরুদ্ধে হলে আমরা বলছি আমরা জিতবো 99, ঠিক আছে? তাহলে জিতবো না কতটুকুন? 2%. 2%। 2% হলে সে কি রিমোট হয়ে যাবে? জি স্যার। ওকে, রাইট। দেখছেন আমরা কিন্তু হ্যাঁ 5%। হ্যাঁ, যেহেতু বিলো 5 আছে আমি, তাহলে বিলো 5 রিমোট হলেই আমাদের বলা ছিল, রিমোট হলেই আমরা কি করব বলুন তো? নট রিকগনাইজড। Not recognized. Okay, thank you. Remote হলেই not recognized. And D 60%. 60 হলে কার মধ্যে পড়লো এটা? পসিবল স্যার। নিশ্চয়ই পসিবল বললো। এই জন্য দেখুন আমরা লিখেছি contingent liability which is possible. যদি পসিবল হয় তখন কি বলেছে? Only you will disclose through or by a note. জি স্যার। Okay. তার মানে হলো এটা শুধু আমরা কি করবো, ওই ডিজাইনটাকে আমরা ওই সকে ফেলে দিয়ে আমি শুধু আমার পক্ষে চিন্তা করব আমার লায়াবিলিটি কতটা হলো, আইদার রিমোট অর প্রবাবল অর পসিবল, রাইট? একটু আবার দেখে নেবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমরা এখন থেকে কিন্তু ওই মামলা ঠুকলেই আমরা বলবো না কন্টিনজেন্ট লায়াবিলিটি তৈরি হবে। কন্টিনজেন্ট লায়াবিলিটি তৈরি হতে গেলে আমার যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করতে হবে, তাই তো স্যার? জি স্যার। ওকে ওকে। And now we will go with another some area. For all relevant years in the following situation, state the appropriate account treatment in accordance with IS 37. আমরা এখানে অনেকগুলো আইটেম আনার চেষ্টা করেছি, যেটা বইতে আছে। এখান থেকে এরকম 4টা আপনাকে পরীক্ষা তুলে দিতে পারে। আমরা এক একটা করে যাই। নাম্বার 1, আমি আবার বলি, আমরা এগুলো আপনাকে শেখানোর জন্য আপনার বই থেকে নিয়েছি, কারণ আমাদের লোকাল বইতে এই ধরনের আইটেম আমরা খুঁজে পাইনি আসলে। আমাদের আজকে আলোচনা মেইনলি অল থ্রু ফ্রম ইয়োর টেক্সট, সীমার টেক্সট চ্যাপ্টার 15। চ্যাপ্টার কি 15 স্যার না 14? 15 স্যার। ওকে, একটু পড়ুন তো কি বলতে চাচ্ছে ওরা আপনাকে। আমরা এই দুটো প্রবলেম কাজ করলাম হলো, আমরা নিয়ে কাজ করলাম, প্রবাবিলিটি অর্থাৎ প্রভিশন অর লেভেলটা বলেছি। এখনকার কোশ্চেনে বলেছে, একটু দেখুন কি বলতে যাচ্ছে ওরা। An enterprise operates profitably from a factory that it has leased under an operating lease. During December 2020, the enterprise relocates its operation to a new factory. The lease on the old factory continues for the next 4 years. It cannot be cancelled and the factory cannot be let to another user. Assume you prepare accounts on 31st December. গল্পটা কি, আমরা আমাদের অপারেশনকে রিলোকেট করতে চাই, তাহলে আগের যে চুক্তি ছিল সেই চুক্তিটা কয় বছরের? 4 বছরের। বাট ইট ক্যান নট বি ক্যান্সেলড। আমরা করেছি, তার সঙ্গে চুক্তি করেছিলাম ফ্যাক্টরি আন্ডার অপারেটিং লিজ ডিউরিং ডিসেম্বর 20 তে এই লিজটা করেছি, এগ্রিমেন্টটা করেছি, তাই তো? The lease on the old factory continues for the next 4 years and it cannot be cancelled and factory cannot be let to another user. এবং আমি এটা ক্যান্সেল করতে পারবো না, ইভেন কাউকে ভাড়াও দিতে পারবো না। Assume you prepare accounts on 31st December 2020. ওকে স্যার, আমরা কত টাকায় নিয়েছি ওদের কাছ থেকে? কোনো টাকা পয়সা আছে? শুধু কথা বলেছে। জি স্যার। তাহলে এখানে কিভাবে চিন্তা করব আমরা? ওরা কি বলেছে? শুধু ট্রিটমেন্ট করতে হবে অ্যাকর্ডিং টু IS 37। আপনাদের সামনে কি বই আছে স্যার? জি স্যার। একটু বইটা নেন। এটা হলো বইয়ের, আপনি দেখবেন হলো 420, হ্যাঁ 420 অথবা 421, মানে অনেক বইতে হেরফের আছে। একটু ওইখান থেকে একটু পড়ে নেন, তাহলে পড়াটা একটু সুন্দর হতে পারে। আমি অবশ্য 20 করে দিয়েছি, ওদের X0 আছে।
মানে আপনি একটা এগ্রিমেন্ট করেছেন, এগ্রিমেন্ট করার পরে আপনি নতুন যখন করতে যাচ্ছেন, তাহলে এই যে 4 বছরে আপনি বলছেন যে এইটাকে আপনার কোনো, আপনি তার ভাড়াটা বন্ধ করতে পারবেন না, অর্থাৎ তাকে যে খরচটা আপনাকে দিতে হবে, এবং বলছে আপনি চাইলে এটাকে আবার রিলেট টু অ্যানাদার ইউজার, অন্য কাউকে উপভাড়াও দিতে পারবেন না। তাহলে এই যে পরবর্তী 4 বছরের টাকা আপনাকে দিয়ে যেতে হবে, তার জন্য আপনাকে কি তৈরি করতে হবে? একটা অব্লিগেশন তৈরি করতে হবে কিনা? মানে কোন আপনি ইউ হ্যাভ টু মেড সাম প্রভিশন, এই পেমেন্ট দেওয়ার জন্য আপনাকে নিশ্চয়ই কিছু প্রভিশন রাখতে হবে, নাহলে আপনি এক্সপেন্স দেখাবেন কি করে? কথা মানে দেখেন, আপনি একটা চুক্তি করেছেন, চুক্তিটা তৈরি হয়ে গেছে, আপনার এগ্রিমেন্ট থেকে, লিজ এগ্রিমেন্ট থেকে আপনার অব্লিগেশন তৈরি হয়ে আছে এখন, না? রাইট? Here is an obligation through your lease agreement. That obligation আপনার হয়ে গেছে, এবং আপনি এই অব্লিগেশন যেহেতু হয়ে গেছে, পরবর্তী 4 বছর পর্যন্ত আপনাকে কিন্তু এইটা খরচ শো করতে হবে, কিন্তু আপনি ওখান থেকে কোনো ইকোনমিক বেনিফিট পাবেন না, শুধু খরচই করে যাবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট যেটা ওই যে বললাম, এটা একটু টেক্সট থেকে আমরা নিয়েছি, বা আপনি টেক্সটটা মিলায় পড়বেন। ওরা যারা বলতে চাচ্ছে স্যার, সেটা হলো এরকম, আপনার লিজ সাইন করার কারণে অব্লিগেশন ইভেন্ট তৈরি হয়েছে, এবং আপনাকে অবশ্যই একটা আউটফ্লো তৈরি হবে, প্রবাবল আউটফ্লো। আপনাকে টাকা দিতেই হবে, ওই যে আপনার কিন্তু কোনো ইনফ্লো হবে না, আপনাকে 4 বছর টাকা দিয়েই যেতে হবে। সো a provision should be recognized. Okay, and the second one, আমরা এইভাবে বইয়ের কোটাই সবকটা আনি নেই, কয়েকটা আনছি, আমরা শুধু দু একটা কথা বলি। আমরা প্রায় শেষের দিকে চলে যাব, কারণ আমরা জানি একটু মাগরিব হয়ে গেলে এরপরে শেষে আমরা জয়েন করতে আর পারি না, আমাদের সময়টা শেষ হয়ে যায়। আমরা যতটুক পারি সেই পর্যন্ত যাই। স্যার দেখুন তো দ্বিতীয়টা কি বলেছে? রিস্ট্রাকচারিং কস্ট। The board of an enterprise decided to close down a division before the reporting date. The division was not communicated to any of those affected, and no other steps were taken to implement the decision. কাউকে বলে নাই যে আমি এই প্ল্যানটা বন্ধ করে দিব, তাতে কি হচ্ছে? সরি, হ্যাঁ বলেন, আমি একটু বলুন কি সমস্যা হচ্ছে? মানে ওই যে বলতে যাচ্ছি যে কন্ট্রাক্ট তো আমার বলবৎ আছে, কাজেই এখানে প্রভিশন রাখতে হবে, এটা বলতে যাচ্ছি। আচ্ছা, যেহেতু of those affected and no other steps were taken to implement the decision, মানে যেহেতু বলেননি, তাহলে আপনার কি করতে হবে? এখানে কন্ট্রাক্টটা বলবৎ আছে। জি জি জি, তাই কি স্যার? ওরা কি বলছে একটু দেখি। Restructuring cost, আবার একটু পড়ে নিজেরা একটু। The 2020 the board of an enterprise decided to close down a division, বন্ধ করে, before the reporting date. The decision was not communicated to any of those affected, and no other steps were taken to implement the decision. তার মানে কি দাঁড়ালো স্যার, যে আমরা রিপোর্টিং ডেটের পূর্বে এটা কোথাও বলা হয়নি, জানানো হয়নি, তো স্যার? স্যার একটু কেউ যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন, আমি নিজেও এখানে একটু ক্লিয়ার না। ডিয়ার পার্টিসিপেন্টস, হ্যালো স্যার এইটা দিয়ে স্যার এইভাবে বোঝা যাচ্ছে আর কি, যে আপনার বলুন, মানে যদি এই বিষয়টা আমরা কমিউনিকেট না করি, তাই না, তাহলে তো আমার কোম্পানি অ্যাজ ইট ইজ চলছে এটাই ধরে নেওয়া হবে। তার রিস্ট্রাকচারিং এর জন্য তো আমার কোনো খরচ অলরেডি তৈরি হয়নি, কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই আপনি মনে করেন রিডান্ডেন্সি, রিস্ট্রাকচারিং কস্ট ডাজ নট মিট রিকগনিশন। আমার মনে হয় যে এই চিন্তা, that is in this area company has no legal obligation, right? হ্যাঁ, মানে আমার
রিস্ট্রাকচারিং করার ক্ষেত্রে যে আমার খরচের আউটফ্লো হবে বা ইনফ্লো হবে, আচ্ছা 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 এটা কিন্তু আমাদের কোনো কিছু হয়নি এখনো, অ্যাজ ইট ইজ আছে, আমার কোম্পানি চলছে। ওকে, তো স্যার এইভাবে আরো পরে 5-6টা আছে, বইতেও আছে, আমি মনে হয় 4-5টা দিয়েছি, আপনারা একটু পড়ে নেবেন আপনার এন্ডে যখন যাবে। আমি চেষ্টা করবো আফটার ফিনিশ না নো আফটার কমপ্লিশন অফ মাই লেকচার আই উইল সেন্ড ইউ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা মনে হয় এখন ইয়েতে চলে যাচ্ছি, কি বলে ওকে, আমরা কি সান্ধ্য প্রার্থনায় বা যারা যাবেন অথবা মাগরিব প্রেয়ারে যাবেন, আমরা মনে হয় সেই সময় চলে আসছি স্যার। স্যারের আজান হচ্ছে আপনাদের ওখানে? জি স্যার। ওকে স্যার, তাহলে আজকে আমরা এই বন্ধ রাখবো স্যার। আর আপনি বাকিটুকুন একটু দেখবেন, নাহলে আমি পরে ক্লাসে পরে এগুলো একটু বুঝিয়ে দিব, আপনারা একটু পড়তে থাকুন। সেজন্য আমি আজকে এগুলো ধন্যবাদ দিলাম না, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ওকে স্যার। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ। নমস্কার।